একজন মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসের তালিকায় আমিষ থাকাটা খুবই জরুরি। আর এই আমিষের ঘাটতি পূরণ হয় মুরগি এবং ডিম থেকে। আর সেজন্য দেশে অনেকগুলো ফার্ম বা পোল্ট্রি শিল্প গড়ে উঠেছে। আর এই পোল্ট্রি শিল্পের পিছনে রয়েছে অসংখ্য মানুষের অবদান, অসংখ্য মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা হচ্ছে এই পোল্ট্রি ফার্ম থেকে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। এই মুহূর্তে আমি আছি ফরিদপুর জেলার ফরিদপুর মুসলিম মিশনে। তাদের বেশ কয়েকটি প্রকল্প রয়েছে, যদিও এটি একটি এতিমখানা, তবে তাদের প্রকল্পের আওতার একটি প্রধান অংশ হচ্ছে পোল্ট্রি ফার্ম। আমরা আজকে এই পোল্ট্রি ফার্মটি ঘুরে দেখব এবং জানাবো এর বিস্তারিত। ডিমের লেয়ারের পাশাপাশি আমরা কিছু সোনালী প্যারেন্টস আমরা পালি। এখানে প্রায় আমাদের 5000 সোনালী প্যারেন্টস আছে। মুরগি 20টা থেকে আমরা বায়োগ্যাস বানাচ্ছি, পরে আমরা জৈব সার তৈরি করছি। মুরগিকে স্বাস্থ্যসম্মত রাখার প্রাথমিক শর্ত হলো বর্জ্য ব্যবস্থাপনা। টোটাল আয় ব্যয় মুসলিম মিশনে মূল ফান্ডে একসময় ট্রান্সফার হয়ে যাবে। এখানে প্রায় আমাদের সর্বোচ্চ প্রোডাকশন হয় প্রায় 30,000 কাছে মুরগি। আপনি একটু ফাঁকি দিবেন, মুরগি আপনাকে ডবল ফাঁকি দিয়ে দিবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, একটু পুরো নামটা জানবো। আমার পুরো নাম মোহাম্মদ শহীদুজ্জামান মিন্টু। মিন্টু ভাই বলে ডাকতে পারি? ইনশাআল্লাহ মিন্টু ভাই বলে ডাকতে পারি। আচ্ছা, আপনি কি এই ফার্মের দায়িত্বে আছেন? জি, আমি এই ফার্মের ব্যবস্থাপক। তো কত বছর ধরে আছেন আপনি এই ফার্মের সাথে? আমি 2001 সাল থেকে এখানে মুসলিম মিশনে কর্মে নিয়োজিত, কিন্তু লাইভ স্টকে আমি 2003 সাল থেকে আদ্য পর্যন্ত। এবং মুসলিম মিশনের বেশ নামডাক আছে। আমি একটু শুনবো আপনার কাছ থেকে, যেহেতু আপনি একদম শুরুর লগ্ন থেকে প্রায় বলা যায় যে আছেন। তো এটার মূল ভিশনটা কি? এটা হলো মূলত আমাদের মুসলিম মিশন নামে একটা প্রতিষ্ঠান। এটা 80 দশকে ফরিদপুরে প্রতিষ্ঠা লাভ করে। তৎকালীন বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতায় এটা দাঁড়ায়। কালক্রমে এটা আস্তে আস্তে বড় হতে থাকে। আর সাধারণত এতিমখানা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানুষের অনুদানে পরিচালিত হয়, দান সৎকা বিভিন্ন জাকাতে হয়। আমাদের ভিতরে তারা চিন্তা করলে এটা না করিয়ে এদেরকে ইনকাম করা, এদের ইনকাম দিয়ে স্বাবলম্বী করা যায়, এই চিন্তা থেকে তখন তারা নিল এদেরকে আয়বর্ধক প্রকল্প হিসেবে তারা প্রতিষ্ঠা করে। 2003 সালের দিকেই আপনার বাণিজ্যিক আকৃতি, আগে ছিল ক্ষুদ্র আকৃতিতে, পরে 2003 সালে থেকে এরা বাণিজ্যিক আকৃতি এটা শুরু করে, জাস্ট এতিমদেরকে লালন পালনের উদ্দেশ্যেই। তার মানে যদি বলি, এখান থেকে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বের হয়, তারা এখানেই কি আবার তাদের কর্মসংস্থানের সুযোগ আছে? এখানে আমাদের মুসলিম মিশন প্রতিষ্ঠানের সব প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রম। এখানে আমাদেরকে প্রতিষ্ঠানে আমাদের যখন ছেলেগুলি 8-এ উঠে, তখন তাদেরকে বাধ্যতামূলকভাবে একটা প্রশিক্ষণ দেওয়া হয় হাতে কলমে। এখন বিভিন্ন আমাদের ট্রেনিং সেন্টারকে ভোকেশনাল ট্রেনিং সেন্টার বলে, 8 থেকে 10টা প্রকল্প আছে, তাদেরকে সেই শিক্ষা দেওয়া হয়। এগুলো যখন শিখে তারা একটা নির্দিষ্ট সময় দক্ষ হবে এবং একই টাইমে যখন তারা এসএসসি পাস করবে, তখন তারা দক্ষতা নিয়ে সমাজের মূল শ্রেণীর সাথে যাতে সে মিশতে পারে এবং সেভাবে যেন জীবন গড়াই তুলতে পারে, এইভাবেই আমাদের প্রতিষ্ঠানে ছেলেমেয়েদেরকে শিক্ষা দিয়ে বের করা হয়। আমরা যে সেটাতে দাঁড়িয়ে আছি, এটাতে আসলে কোন জাতের মুরগি আছে? আমাদের মূলত হলো ডিমের ব্যবসা, লেয়ার মুরগি আমরা সাধারণত চাষ করি। আমাদের যেহেতু এখন একটা সময় এই যে দেশি মুরগি দিয়ে মানুষ চলতো, দেশি মুরগি যখন ওই আকৃতি পাওয়া যাচ্ছিল না, তখন আবার কালক্রমে এই দেশি মুরগি থেকে আবার এরা ক্রস করে একটা সোনালী নামে একটা যে ভ্যারাইটির জাত তৈরি করলো। এটা একটা সময় বাজারে ভালো ব্যাপক চাহিদা হলো, এখন মার্কেটের বেশ ভ্যালু আছে। আচ্ছা, তো এখানে কতগুলো আছে? এখানে প্রায় আমাদের 5000 সোনালী প্যারেন্টস আছে। আচ্ছা, এটা অত্যন্ত উন্নত মানের সোনালী। এটা মাংসের স্বাদ মান একবার দেশি প্রকৃতির, এবং এটা গ্রোথটা আপনার 50 দিনের মধ্যেই আপনার কেজিকে যাবে। প্রত্যেকটার যদি সাইজ আমি দেখি, সব কিন্তু একই রকম এবং বেশ স্বাস্থ্যবান, তাই না? তো আপনারা কি শুধু এই প্যারেন্টস মুরগি লালন পালন করছেন, নাকি বাচ্চা উৎপাদনেও আপনারা ভূমিকা রাখছেন? এখন আমরা দুটোই আছি, ডিমে এবং বাচ্চায় আছি। আপনাদের ফার্মে তাহলে টোটাল কয়টা শেড আছে? আমাদের এই ফার্মে হলো টোটাল ক্যাপাসিটি আছে 45,000, আর সোনালী দিয়ে হলো 5,000, মানে 50,000 মুরগি ক্যাপাসিটি আছে। আচ্ছা, এখানে আমাদের 2টা 4তলা ভবন আছে। একটা ভবনে আমাদের 5200 করে মুরগি থাকে। এখানে 6টা ফ্লোরে থাকে হলো 30,000 সামথিং, আর আপনার 2-4 তলায় 10,000 প্লেট থাকে। আর আমাদের এই 5,000 সোনালী প্যারেন্টস, এটা আমাদের বর্তমান ক্যাপাসিটি। অর্থাৎ আমরা বলতে পারি এতিমদের কল্যাণে আপনারা যে পোল্ট্রি ফার্মের সূচনা করেছিলেন, সেটা
আজ সফল মোটামুটি বলা যায়, কারণ এখান থেকে তো আপনাদের অনেক অনেক এতিম ছাত্ররা বের হচ্ছে এবং হাতে কলমে কাজ শিখতে পারছে। হ্যাঁ, এখানে আমরা পোলট্রি সেক্টরে যে পরিমাণ আমাদের এনে যা করা হয়েছে মোটামুটি এটা আমরা সফল। এটা আমাদের সমন্বিতভাবে প্রকল্পটা সমন্বিত প্রকল্প। এখানে প্রত্যেকটা বাই প্রোডাক্ট দিয়ে আমাদের মানে এক কাজ করা হয়, যেমন মুরগি বিষ্ঠা থেকে আমরা বায়োগ্যাস বানাচ্ছি, বায়োগ্যাস থেকে আবার আমরা জৈব সার তৈরি করছি। এটা একটা পরিপূর্ণ প্রতিষ্ঠান এবং দীর্ঘ 24 বছরে মেজর কোনো টাইমে সারা বাংলাদেশে যখন ক্রান্তি লগ্ন হয়, বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, এরকম কোনো সময় আমরা কিছুটা পিছিয়ে গেছিলাম। পরবর্তী আবার যখন স্বাভাবিক হয়েছে আমরা ইনশাল্লাহ 8-10 জনের মতনই ভালো অবস্থা, ভালো ব্যবসা। ভাইয়া, আপনারা এই যে বলছিলেন 50,000 টোটাল এখানে মুরগির ক্যাপাসিটি আছে, তো এই যে এতগুলো মুরগির রক্ষণাবেক্ষণ কিভাবে করছেন, কিভাবে যত্নআত্তি করছেন বা রোগবালাই দমনে কি কি পদক্ষেপ নিচ্ছেন, সেগুলো নিয়ে আরো বিস্তারিত শুনবো, তবে বিরতির পরে। দর্শক, আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, আপনাদের জন্য এখন থাকছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। আমরা তো প্যারেন্ট মুরগি শেডটা দেখলাম, তো মিন্টু ভাই যে দেখতে পাচ্ছি বাচ্চা মুরগি শেড রয়েছে এখানে, কতগুলো বাচ্চা আছে এখানে? 5600 বাচ্চা আছে পুরো এই শেডটাতে টোটাল মিলে। হ্যাঁ। আচ্ছা, তো এই বাচ্চা মুরগির যত্ন আত্মীয়টা একটু শুনবো আপনার কাছ থেকে। এই বাচ্চা হলো আমরা একদিন বয়সের বাচ্চা ডে অল 6, এটা কর্পোরেট গ্রুপের কাছ থেকে আমরা ক্রয় করে নিয়ে আসি, বাজার মূল্যে ক্রয় করে নিয়ে আসি। ক্রয় করে একদিন বয়সে এটা আমরা লালিত পালিত করি। এটাকে আমরা এই জায়গায় রাখবো 16 সপ্তাহ। 16 সপ্তাহ রাখবো এবং অনেকগুলো পরিচর্যা আছে, এখানে ভ্যাকসিনেশন আছে, মেডিকেশন আছে এবং ডিবেকিং আছে। এই কিছু ধাপ আছে, ধাপগুলো পর্যায়ক্রমে শেষ করে আমরা ওই নিচে যে খাঁচা দেখলেন, ডিমের খাঁচা, ওই খাঁচার মধ্যে আমরা এটা ঢুকাই দেবো। তখন ওই খাঁচায় দিয়ে ও ডিম দিবে এবং খাঁচার থেকে ও ডিমটা যখন শেষ হবে তখন এটা মার্কেটে সেল হয়ে যাবে। এটা টোটাল লাইফ সাইকেল সাধারণত বৈজ্ঞানিক 80 সপ্তাহ। ভালো মুরগি ডিম দাম ভালো পাওয়া গেলে, মার্কেট ভালো থাকলে আমরা 110 সপ্তাহ পর্যন্ত আমরা এটা রাখি। তারপরে আর যে প্রোডাকশন আসে তাতে আমাদের আর খাদ্যের দাম উঠে না, তখন এটা মার্কেটে সেল করে দিতে হবে। মিন্টু ভাই, আপনাদের এই পোলট্রি ফার্মটা আমার কাছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে। আপনার এই বর্জ্য নিষ্কাশনের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করে থাকেন? মুরগির মানসম্মত ডিম উৎপাদন, মুরগিকে স্বাস্থ্যসম্মত রাখার প্রাথমিক শর্ত হলো বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্য ব্যবস্থাপনা যার যত উন্নত, তার মুরগি রোগবালাই এবং তার ফার্ম তত সুস্থ, রোগবালাই কম হবে এবং ফার্ম তত সুস্থ থাকবে। আমাদের বর্জ্য ব্যবস্থাপনাটা আমাদের বৈশাখ যখন নিচে পড়ে, এটাকে আমরা দেখলেন, এটা আমরা ম্যানুয়ালিভাবে এটা আমি বায়োগ্যাস প্লান্টে পাস করে দিব। আচ্ছা, পার ডে প্রতি দৈনন্দিন একবার বায়োগ্যাস প্লান্ট পাস করে দিব। এটা গ্যাস প্লান্টে যা গ্যাস মিশনে রান্নার কাজে ব্যবহার হবে, আর বাদ বাকি বায়ো প্রোডাক্টটা আপনার বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার হয়ে যায়। আচ্ছা, মানে রিসাইকেল হচ্ছে। সর্বোচ্চ দিকটা আমাদের যারা ওয়ার্কার আছে এদেরকে অনেক টেক কেয়ার করতে হয় এবং প্রতিমতো এদেরকে নজরদারির মধ্যে রাখা হয়, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং টোটাল ম্যানেজমেন্টের জন্য একবারে স্বাস্থ্যসম্মত এবং পরিপূর্ণতা থাকে। কারণ এখানে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই, কারণ এই মুরগির ব্যবসাটা এরকমই, আপনি একটু ফাঁকি দিবেন, মুরগি আপনাকে ডবল ফাঁকি দিয়ে দিবে। আপনি এই জন্য এই যে আপনার ব্যবসার স্বার্থে মানে সর্বোচ্চ আপনার যত্ন করতে হবে, কারণ এই ব্যবসাটা খুব সেন্সিটিভ এবং রিস্কের ব্যবসা। খাবার ব্যবস্থাপনাটা নিয়ে একটু শুনবো। এখানে খাদ্য হলো, আপনি যে বড় বড় ডিম দেখতেছেন না, বললেন না অনেক বড় বড় ডিম, আমাদের ফরিদপুরে আমাদের ডিম সবচেয়ে বড় এবং আমাদের ডিম বাজার থেকে প্রায় প্রতি 20 টাকা বেশি থাকে। এবং এটা আমি বলছি যে আসলে ডিমের সাইজ বড় হওয়ার পিছনে কি অন্য কোনো রহস্য আছে কিনা? রহস্য বলতে আপনার প্রথম কথা হলো আপনাকে সঠিক নিউট্রিশনটা শিওর করতে হবে। আপনি একে খাবার একটা 1 কিলো খাবার উৎপাদন করতে প্রায় আপনার 17 থেকে 18টা আইটেম দেওয়া লাগে এর মধ্যে, এবং সঠিক পরিমাণ মিশ্রণ এবং সঠিক গুণগত মানসম্মত আপনি উপকরণ দিয়ে বানাইতে হবে। আপনি যখন মানসম্মত খাবার দিবেন এবং সঠিক পরিচর্যা করবেন এবং লাইটটা, বিশেষ করে লাইটটা লুবেন, সঠিক লাইটটা যখন আপনি দেখেন দিনের বেলা মাঝখান দিয়ে লাইট আছে, এই সঠিক লাইটটা যখন দিবেন, পরিপূর্ণ লাইট দিবেন, তখন আপনি পরিপূর্ণ একটা মানসম্মত ডিম পাবেন। আপনি যখনই খাবারের মধ্যে কোনো ঝামেলা করবেন কিংবা মানে মানসম্মত উপকরণ দিবেন না,
তখনই আপনার মুরগির বিভিন্ন বিভিন্ন রোগ ব্যাধি বা অস্বাস্থ্যতার কারণে বিভিন্ন প্রবলেম সৃষ্টি হবে এবং আপনি মানসম্মত ডিমও আপনি পাবেন না। এই যে রোগবালাইয়ের কথা বলছিলেন, কি ধরনের রোগ হয় এবং রোগ প্রতিরোধে আপনারা কি ধরনের ভ্যাকসিন ব্যবহার করে থাকেন? লেয়ার মুরগি এরকম একটা মুরগি, এটা অনেক ভ্যাকসিনেশন করতে হয়। কমন 5টা ভ্যাকসিন আপনি দিতে হবে, যেমন নিউক্যাসল ডিজিজ বাচ্চা অবস্থায়, তারপরে গাম্বুরা ডিজিজ, তারপরে আপনার অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা যেটা নতুন H5 H9, তারপরে করাইজা, আপনার ফাউল পক্স, এই ভ্যাকসিনগুলো আপনাকে এবং লাস্টে ডিমে আসার আগে আইবিএন ইডিএস মানে ব্রঙ্কাইটিস, রানীক্ষেত প্লাস ইডিএস কম্বাইন ভ্যাকসিন, এটা আপনাকে ইনশিওর করেই আপনি খাঁচায় আনতে হবে। এবং ভ্যাকসিনে যদি কোনো কার্পণ্য করেন তাহলে আপনার টোটাল খামার ধ্বংস হয়ে যেতে পারে। কারণ ব্যাকটেরিয়াল ডিজিজ হলে আপনি ড্রাগ দিয়ে কিছুটা আপনি রিকভার করতে পারবেন, কিন্তু ভাইরাস ডিজিজ হইলে আপনি ভয়াবহ মানে ব্যবসা হুমকির মুখে পড়বেন এবং টোটাল বার্ড মারা যেতে পারে। এই জন্য ভ্যাকসিন শিডিউলটা খুব শক্ত হাতে এবং সুসংগতভাবে পরিপূর্ণতার সাথে করতে হবে। এবং আমি আপনার সাথে একমত, আসলে অনেকেই কিন্তু সচেতন না এই বিষয়গুলো সম্পর্কে, বা একটা ক্ষুদ্র ধারণা নিয়ে শুরু করে এবং পরবর্তীতে দেখা যায় যখন লস করে তখন কিন্তু আশাহত হয়ে যায়। এটা আপনার কথা সত্য, কারণ অনেকেই এরকম আসছে বা শুনছে মুরগিদের ব্যবসা আছে, বিদেশ থেকে কিছু টাকা আনছে, কিছু বিনিয়োগ করছে এবং ভাবছেন সহজ এবং ব্যবসায় টিকে থাকতে না পারে, ফিল্ডে থেকে হারিয়ে যাচ্ছে এবং সে অনেক দিনাদেরক এবং বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে যায় অনেকেই। এর জন্য আগে এটা বুঝতে হবে, শিখতে হবে এবং এটা আপনার অত্যাধিক হার্ডওয়ার্কের কাজ। সবসময় মাথার মধ্যে এটাকে নিয়ে চিন্তা চেতনার একটা বিষয়, মানে এটাকে অবহেলা করার কোনো প্রশ্নই আসে না। অবহেলা করলেই আপনি এটা নিয়ে তার এই কাজটা না করাই ভালো। এবং বায়োসিকিউরিটি ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ? বায়োসিকিউরিটি একটা পোল্ট্রি সেক্টরে মানে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যার যত শক্ত আপনি সে তত বিভিন্ন রোগ ব্যাধি থেকে সে একটু বেশি মজবুত ভালো অবস্থায় থাকবে আর কি। এর জন্য বায়োসিকিউরিটিটার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত, কারণ এর সামনে শীতকাল আসতেছে। এই যে শীতকালে আমাদের একটা সাধারণত ভাইরাসের প্রাদুর্ভাব বেশি হয়, আর ওই সময় আরও জোরদার করতে হবে, অত 12 মাসই করতে হয়, কিন্তু ওই সময় আরও করা উচিত। তা বায়োসিকিউরিটির একটু বিকল্প নাই, পোলট্রিওয়ালার ক্ষেত্রে বিকল্প নাই। আর আমরা যারা খোলামেলা মুরগি পুষতেছি, আমাদের জন্য বায়োসিকিউরিটি রক্ষা করা খুবই কঠিন, কারণ আশেপাশে গাছপালা পাখি টাকি আসে। যারা কর্পোরেট আরও সাধারণত কন্ট্রোল সেট করছে, ওদের জন্য সহজ হয়, আমাদেরকে অনেক কঠিন হয়। আর আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করে আমাদের কাজ করতে হয়। বাজার ব্যবস্থাপনা আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই বিষয়ে আমাদের আরো অনেক কিছু জানার আছে, আপনার কাছ থেকে শুনবো অবশ্যই, তবে বিরতির পর। দর্শক, সময় হয়ে গেল আরো একটি ছোট্ট বিরতি নেবার। RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, আপনাদের জন্য এখন থাকছে কৃষি বাজার সেগমেন্ট। অর্থনৈতিক মানে ব্যবস্থাটা আসলে কিভাবে আপনাদের এখানে পরিচালিত হয়, যেহেতু এখান থেকে যে আয় করা অর্থটা আসছে সেটা আপনারা ছাত্রদের পিছনে ব্যয় করছেন? হ্যাঁ, এখানে এই প্রতিষ্ঠান টোটালটাই ওদের, এখানে যত আয় হবে সবই ওরা পাবে, কোনো কারণে ফেল করলে লস হলে ওদের টোটাল আয় ব্যয় মুসলিম মিশনের মূল ফান্ডে একসময় ট্রান্সফার হয়ে যাবে। আপনারা কি বাইরে বিক্রি করেন? এটা একটা নিয়মে চলে যে এই ফান্ডে একটা নির্দিষ্ট আয়ের মধ্যে চলবে, কিন্তু দিন শেষে বছর শেষে এই উদ্বৃত্ত টাকাটা কিন্তু সাধারণ খাত বলে যেটাকে মুসলিম মিশনের মূল ফান্ডে চলে যাবে। এইটা হলো ব্যাপার। আবার যদি কোনো সময় ফান্ডে টাকা এনে লাগে, মুসলিম মিশনের মূল ফান্ড থেকে আবার এখানে হেল্প করবে যদি লাগে। যারা ক্রেতা সাধারণ আছি, আমরা সময় দেখা যায় যে ডিমের দাম বেশিরভাগ সময় আমরা দেখি কিনতে গেলে একসময় অনেক বেশি দামে আমাদেরকে কিনতে হচ্ছে, আবার দেখবো যে হুট করে দাম কমে যাচ্ছে। আসলে যে বাড়া বা কমার যে বিষয়টা, এটা কি বাজার সিন্ডিকেটের উপরে নির্ভর করে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? সিন্ডিকেট তো ঠিক না, আমার 24 বছরে যেটুকু দেখছি আমি, এটা ব্যাপারটা বিভিন্ন কারণে কাঁচামাল এটা আপ ডাউন করতেই পারে। আপ ডাউন এটা কোনো বিষয় না। আমরা শুধু এই পোলট্রির নীতিমালা আমাদের এই পর্যন্ত দেখিনি কোনো গভর্নমেন্টের সময়, এবং সবচেয়ে মনে হয় অবহেলিত সেক্টরই মানে প্রাণী সম্পদ, এগ্রিকালচার প্লাস প্রাণী সম্পদ বাংলা স্বাধীনতার পরে বাংলাদেশে যা দিছে, এবং যারা এই খাতে জড়িত তাদেরকে এই কোনো গভর্নমেন্টই এদেরকে ন্যূনতম কোনো ইজ্জতটুকু দেয় নাই। আমার জীবনে আমি দুইটা জিনিসকে এই পোলট্রি সেক্টরের জন্য খারাপ অবস্থা দেখছি। একটা হলো সহজ কথা বললে নতুন ভাইরাস বার্ড ফ্লু আর বাজার ফ্লু। এই বাজার এবং বার্ড ফ্লু এই দুইটাই পোলট্রি খামার সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত করছে। আর পরবর্তীতে এলো বিভিন্ন নীতিমালা না থাকার কারণে। তো আমরা চাই যেমন একটা ব্যবস্থা তৈরি হোক, আমাকে অল্প লাভ দিক,
সে উৎপাদন করে আমি কার কাছে নিব, কি আমার ন্যায্য মূল্যটা দিবে, আমরা ন্যায্য মূল্যটুক পাই, এইটুকুই আমরা আশা করি। আমরা বড় কিছু চাই না, বেঁচে থাকতে চাই, আমরা কিছু নিয়ে বেঁচে থাকতে চাই, আমাদের বড় কিছু হইতে চাই না। আমাদের কোনো কিছু একটু এগ্রিকালচার পণ্যের কিংবা ওভার এগ্রিকালচার একটু চাউল হইতে পারে, ডিম হইতে পারে, একটু দুধ হইতে পারে, একটু মাংস, একটু 2-1 টাকার দাম বাড়লেই সব মানুষ পাগল হয়ে যায়, কি দিন হয়ে গেল দেশে। অথচ ফরিদপুর শহরে প্রতিদিন 3 থেকে 5 কোটি সিগারেট বিক্রি হয়, একটা সিগারেটের দাম 18 টাকা এবং সর্বনিম্ন সিগারেটের দাম 5.5 টাকা। যে একটা যারা ধূমপাই এবং তামাক সেবন করে তারা 10 থেকে 12 টাকা খায়। এই সেক্ষেত্রে তো কেউ কোনো কারো আপত্তি হচ্ছে না, এই টাকা বলছে একটা প্রসাধনী কিনেন, জিনিস কিনেন, টাকার হেন তো কোনো কথা হচ্ছে না। অনলি একটা গরিব মানুষ একটা ডিমে 8 আনার ব্যবসা করে সে তার ছেলে মেয়ে কিনে খায়, কিন্তু বেঁচে থাকবে, কিছু একটা প্রতিষ্ঠানে বাঁচায় রাখবে, এইটুকুই তার আকুতি, এইটুকু আমাদের ভাগ্য হয় না। সে তার প্রভাবটাই আপনি এই বর্তমান বাজারে পাচ্ছেন। যে বর্তমান যে ডিমের দাম একটু দেখছেন, এটা মূল কারণ না, দীর্ঘদিন বিগত প্রায় 10 বছর যাবত এই লেয়ার খামারিদেরকে আস্তে আস্তে ধ্বংস করে দেওয়া হয়েছে। ধ্বংস করে দিতে দিতে একটা পর্যায়ে তারপরে যখন শেষ হয়ে গেছে, তারই কিছুটা নমুনা আপনারা পাচ্ছেন, এটাই ব্যাপার। আবার হঠাৎ করে কিছু বাড়লে গভর্নমেন্ট একটা ঠাস করে হিসাব করে গভর্নমেন্টের একটা বিভাগ থেকে বলে এত খরচ, এত তোমরা নিবা। আমি যে বিগত দিনে লক্ষ লক্ষ টাকা লস দিছি, আমার যে ব্যাংক ঋণ আছে, আমি যে পলাই বেড়াই দিচ্ছি, সেই দিনটা আমাকে সে দায়িত্বটা কে নিবে? আজকে তুমি এই কথাটা বললে আমাকে আটকাই দিচ্ছ, কিন্তু আমি যে বিগত দিনে আমি সব নিঃস্ব হয়ে গেছে, নিঃস্ব দায়িত্বটা তুমি তো নিলা না। তখন আমি তাও মানলাম যে আপনি ঠিক আছে, সারা বছর আপনি একটা রেট বাইন্ধে দেন, আমার এই ডিমটা যখন ওই রেটে বিক্রি না হবে আপনি কিনে নিবে, বাজার আপনি ছাড়বেন, আমি সারা বছর এক রেট চাই, আপনি নেন আমার কাছ থেকে। আজকে আপনি বেঁধে দিবেন, আবার যখন এই যে দেখেন বর্তমান মুরগির মাংসের দাম 1 কেজি সোনালী মুরগি উৎপাদন খরচ 235 থেকে 40 টাকা, বিক্রি হচ্ছে মাত্র হইলো আপনি 180 থেকে 90 টাকা। এই যে মাঝে যে 50-60 টাকা একটা খামারে লস দিচ্ছে, যার 10,000 মুরগি আছে, 10,000 কিন্তু কত লক্ষটা লস, এটা কি কেউ দেখছে? তাহলে আপনি আমার 130-230 টাকা কিনে নেন, 12 মাসে আমি 230 টাকা করে আপনাকে দেবো। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ না, আমরা কারো না কারো নির্ভরশীল। এই পোলট্রি মেডিসিন গ্রুপ, তারপর ইনগ্রেডিয়েন্টস গ্রুপ, ফিডের ইনগ্রেডিয়েন্টস গ্রুপ, এগুলোর মধ্যে কি পরিমাণ ব্যবসা তারা করে নিচ্ছে এটা দেখার কেউ নাই। এদেরকে যদি নিয়ন্ত্রণ করা যেত, যারা বড় বড় সাপ্লায়ার, তারা যারা ইনপুট করে, তারা আমাদেরকে আইনে দেয় বিভিন্ন ভিটামিন, মিনারেলস, ঔষধ, ড্রাগ, এরা এমন আছে 200-300% ব্যবসা করে। তাই এদের যদি নিয়ন্ত্রণ করতে, তাহলে অবশ্যই ড্রাগের দাম কমে যেত, ভ্যাকসিনের দাম কমে যেত। আপনি চিন্তা করেন, সরকারি ভ্যাকসিন দিয়ে মুরগির ভ্যাকসিন শিডিউল করলে মাত্র 1000 মুরগির পাশে 640 টাকা হলে হয়ে যায়। আর ওই ভ্যাকসিন দেয় যদি আপনি বেসরকারিভাবে কিনে করতে যান, তাহলে আপনার 46,000 টাকা লাগে। তাহলে আমাদের গভর্নমেন্ট এত পিছিয়ে আছে কেন? আমাদের গভর্নমেন্টের ভ্যাকসিন কেন তাও দেয় না? কারণ গভর্নমেন্টের ভ্যাকসিন ফেল করে, বাধ্য উচ্চ দামের ভ্যাকসিন, আর তারাও উচ্চ মুনাফা করে, 200-300% ব্যবসা করে। আসলে সরকারি পৃষ্ঠপোষকতা এবং প্রশাসনেরও এই বিষয়ে একটু দৃষ্টি দেওয়া উচিত বলে আমার মনে হয়। G3 ও সুবর্ণ রুই মাছের পোনা চাষ করে সফল হয়েছেন দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মডেল উদ্যোক্তা দিদার। আমার ফজর একটা 2 নম্বর ওয়ার্ডে, এক নম্বর ওয়ার্ডে জিতিরির জন্য একটা আর সুবর্ণ রুইর জন্য একটা। বর্তমানে জিতিরির রুই তুলছি 2 কেজি, সুবর্ণ রুই তুলি 2 কেজি। এখন বর্তমানে জিতিরি 22-23 দিন হচ্ছে আর কি, 22-23 দিনে মোটামুটি 1-2 ইঞ্চির কাছাকাছি। তো এটার যেটা বলছে যে অন্য রুই মাছের থেকে 50-55% বেশ বাড়বে। তো সেই তুলনায় দেখতেছি যে রেনু আমার আজকে 22 দিনে যদি 1-1.5 ইঞ্চির উপরে হয়, তাহলে অবশ্যই ঠিক আছে। ইতোমধ্যে মডেল মৎস্য উদ্যোক্তা হিসেবে জেলার মৎস্য চাষীদের কাছে পরিচিতি পেয়েছেন মৎস্য খামারি দিদার। বর্তমানে তিনি 2টো পুকুরে সুবর্ণ রুই ও G3 রুই মাছের রেণুপোনা চাষ করছেন। আমরা জানি সুবর্ণ রুই আমাদের 4র্থ প্রজন্মের রুই, যার উৎপাদন ফিল্ড লেভেলে দেখা যায় যে অন্যান্য আমাদের রুইয়ের চেয়ে প্রায় 30 থেকে 35 গুণ বেশি, এবং এটা যদি আমরা সম্প্রসারণ করতে পারি, আমাদের চাষিরা আরো অধিক লাভবান হবে। কারিগরি ও অন্যান্য সহযোগিতা করে যাচ্ছে মমতা ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন। বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্র BFRI কর্তৃক উদ্ভাবিত 4র্থ প্রজন্মের সুবর্ণ রুই প্রচলিত রুই মাছের চাইতে প্রায় 20% এবং ওয়ার্ল্ড ফিশ উদ্ভাবিত 3য় প্রজন্মের G3 রুই পূর্বের প্রচলিত রুই মাছের চাইতে প্রায় 1/3 দ্রুত বৃদ্ধি পায়। আমার যখনই মাছের সমস্যা, পানির সমস্যা, মাছের সমস্যা, ওটা আমরা সবসময় ওনাদের পাই যে কোনো টাইমে। G3 ও সুবর্ণ রুই মাছ সহ অন্যান্য উন্নত মাছের জাত ও আধুনিক মৎস্য প্রযুক্তির সম্প্রসারণে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন। আধুনিক পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করলে দ্রুত এটার
বাড়নটা হবে এবং এই মাছ দিয়ে যাতে মৎস্যের চাহিদাটা মেটানো যায় সেটার জন্য কাজ করে আসছে মমতা। মাছ চাষের যে আধুনিক প্রযুক্তিগুলো আছে সেগুলো বাস্তবায়ন ও সম্প্রসারণ করে আসছে মমতার সদস্যদের মাধ্যমে। মানুষ মানুষের জন্য আপনার একটি ক্ষুদ্র উদ্যোগ বা প্রয়াস হতে পারে আরও 10 জনের হাসি মাখা মুখের কারণ। তার একটি উজ্জ্বল উদাহরণ হচ্ছে ফরিদপুর মুসলিম মিশন, যারা এই এতিমখানার বাচ্চাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তাদের ভরণ পোষণ এবং তাদেরকে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার সমস্ত কলাকৌশল শিখিয়ে দিয়ে থাকে। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প যদি RTVর পর্দায় তুলে ধরতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01878184077। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে। দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে সফল কোনো কৃষক বা খামারি রাঙিনায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।